আল জাজিরার একটা খবর, আল জাজিরার খবর ইম্পর্টেন্ট শিরোনামটা পরিচালে বুঝবেন। ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট করতে চায় পাকিস্তান, সফল হবে? এটা ছিল আল জাজিরার খবরটার শিরোনাম। সে থেকে সবার আগে প্রায় এক সপ্তাহ 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল প্রথম এটা অনুবাদ করে ছাপে প্রথম আলো। পরবর্তীকালে গতকালকে অন্তত আরো 4-5টা বাংলাদেশের পত্রিকা সবাই একটা করে ছাপছে। সমকাল তো এক কাটি সরেস এক্সপ্লেনার ব্যাখ্যাকারী বললে সে ওইটা ছাপছে। মানে এটা একটা হট কেক হয়ে গেছে যেন, বা হটকেক না হলেও হটকেক বানাই থাকে, হচ্ছে তাদের প্ল্যান। খুব জোরদার ইস্যু নামের দিক থেকে, তাই নয়? মজার কথাটা হলো এই বিষয়ে আলোচনাটা যে হয়েছে এটা কিন্তু 2-4 সপ্তাহ তো বটেই। ইশাক দার পাকিস্তানের এক খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যখন আসছিলেন বাংলাদেশে সেই সময় তৈরি সাহেবের সাথে আলোচনায় যে কথা হয়েছিল ওটা হচ্ছে রেফারেন্স, কিন্তু সেই সাথে নতুন কিছু কথা আছে। ইদানিং পাকিস্তানের নিজেদের ভিতরে আলাপ হচ্ছে, তারা এটা করতে চায়, ফলে ওটা একটা উৎস। আসলে আমাদের মনে রাখতে হবে এর আগে ঠিক একই ধরনের একটা রিপোর্ট, কেন রিপোর্টটা হয়েছিল তাও বলে যে রিপোর্টের পিছনে যা ছিল তার সত্য। রিপোর্টটা হয়েছিল এই জন্য যে পাকিস্তান, চীন আর বাংলাদেশ এই 3 পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক থেকে বলা হয়েছিল যে 3 দেশীয় একটা জোট বা অ্যালায়েন্স বা কোনো একটা বক্তব্য, কোনো একটা কাজের কিছু একটা করা যায় কিনা। আর আপনারা জানেন যে ইউনিসেফ ক্ষমতা আসার পর থেকে সার্ক আবার চালু করতে হবে, ইউনিসেফ বহুবার এটা নিয়ে কথা বলছে। তো ওই বক্তব্যটা, ওই 3 জনের মিটিংটাকে নিয়ে পাকিস্তান থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয় যে এইটা এখন একটা মিটিং হয়েছে, আমরা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে এইটা আগামীতে সার্ক বানানো হবে। কারণ ওখানে ইশাকদার বলেছিলেন যে আমরা শুধু 3 জনের জন্য করছি না, এরপরে আরো অন্যদেরকে নিয়েও আমরা কথা বলবো। সেই সময় কিন্তু তৈরি সাহেব জেরে আসে বলছে না না না, এরকম কোনো দিকে নিয়ে যাওয়ার প্ল্যান নাই। কিন্তু এখন বাস্তবতা হলো যে এখন ইউনুস সাহেবের ওই বিরোধিতাটা নাই। না 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 করে ইন্ডিয়া চাইছে না, এরকম না ইউনুস সাহেবের এখনকার প্রদেশ। কিন্তু এটাকে আমরা সাধারণ মানুষ কিভাবে দেখব? ধরা যাক এটাকে আমরা দেখতেছি সার্ক কি পুনর্বাসন হবে ইন্ডিয়াকে বাদ দিয়ে? এরকম একটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে কি বলবো, সেটাই নিয়ে আজকে কথা। মূল প্রশ্ন হলো সার্ক ভেঙে দেওয়ার পিছনে, মানে অকার্যকর করে দেওয়ার পিছনে, 16 সাল থেকে এটা অকার্যকর হয়েছে, করে দেওয়ার পিছনে ইন্ডিয়াই মূল উদ্যোক্তা। ইভেন এটা কোনো লুকানো নাই। ইভেন বাংলাদেশ থেকে একদল, এই যে এবার যেভাবে গেছে একদল ভাড়াইটা প্রো ইন্ডিয়ান সাংবাদিক ইন্ডিয়া ভ্রমণে গেছিল, সেই সময় তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে দেখা করছিল পিনাক রঞ্জন চক্রবর্তী। এই যে 1/11 সময় যে বাংলাদেশে ইন্ডিয়ান রাষ্ট্রদূত ছিল, সেই বেটা এখন ORF নামে একটা ঠিক আছে, ওটার কুতুব একটা ফেলো। তো তার সাথে দেখা করতে গেছিল সাংবাদিকটা, বুঝেনি বা ওইখানে সে বলে দিয়ে যাচ্ছে স্পষ্ট করে সার্ক ভুলে যান, সার্ক আর আসবে না বলে সে দাবি করেছিল এই যে বিমস্টেক বলে যে থাইল্যান্ড কেন্দ্রিক আর একটা জোট, যেখানে আমার পাকিস্তান নেই, বাকি সবাই আছে, অন্য আরো 2-1 আছে, যেমন থাইল্যান্ড আছে। তো বিমস্টেক হইলো এটা বিকল্প, এরকম বক্তব্য উনি দিয়েছিলেন। সুবিধা হলো ইন্ডিয়ানদের যে উনি তো সরকারি কর্মচারী না তখন, মানে এখনো, যে উনি তো ORF সরকারি প্রতিষ্ঠান না, বাট বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক বা সরকারি দ্বারা পরিচালিত, সরকারের নীতিগত ধারণার মধ্যে থেকে কাজ করা একটা সংগঠন। আর বেসিক্যালি আসলে উনি ওখানে চাকরি করেও রয়ের লোক হিসেবে কাজ করে। এনিওয়ে, সার কথা বলে এই যে সার্ককে এইভাবে মুচড়াই দিছিল, এই জন্য আমি মনে করি যে পাকিস্তানের বিরুদ্ধে আপনি যদি হিন্দুত্ববাদী রাজনীতি করতে চান আর সাথে যদি একটু ভোটা দেন, 2 ফোঁটা
পাকিস্তান বিরোধী যদি ফালাই দেন, চুন আজাদের বিরোধী দেন, তাহলে হেভি কাজ করবে কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতি, ভোটের রাজনীতি এটা হেভি কাজ করবে, মেলায় হিন্দু ভোট পাইবেন কিন্তু আপনি। ঠিক যেরকম ভাবে 19-এর ইলেকশনের আগে পাকিস্তানে কি মনে আসছি বিশাল ক্রেডিট নিয়ে মোদি ক্যাম্পেন করলো, পরে জানা গেল যে 2টা পাখি মরছে, কিছু হয় নাই, পুরোটাই ছিল আসলে ক্যাম্পেন। সো পাকিস্তান মেনে আসা, 2টা মুসলমানের উপর আক্রমণ, এইটা খুব হিন্দুত্ববাদ চেতায় দেয়, ফলে হিন্দুত্ববাদী ভোটগুলা মোদির বাক্সে এসে যায়। ফলে এই রাজনীতিটা মোদি সবসময় করতে ভালোবাসে। তো সেই হিসাবে এটা মোদির রাজনীতি হয়ে আছে। এই জন্যই সে পাকিস্তানের সাথে সম্পর্ক না, পাকিস্তান মানে মুসলমানদের প্রতীক হইল পাকিস্তান, ফলে পাকিস্তানের বিরোধিতা করা মানে এবার ভোটের আগে সব ভোটগুলা হিন্দুত্ববাদী ভোট হিসেবে কংগ্রেস পাবে না, অন্য কেউ পাবে না, সব মোদির বাক্সে ঢুকবে, বিজেপির বাক্সে ঢুকবে, হচ্ছে মোদির প্ল্যান। সো এইটাকে কেন্দ্র করে সে সারাক্ষণ পাকিস্তান বিরোধী একটা জারি রাখে। সে এটা তার আভ্যন্তরীণ রাজনীতি ঠিক করতে খুব কাজে লাগে। সেম এই ইস্যুতে ইউনূস সাহেব, স্যার কেন বন্ধ হয়েছে সেগুলো দিয়ে কোনো খবর না রেখে উনি ওনার বান্দা দিয়ে কন্টিনিউয়াস বলে চলতেছিলেন স্যারকে আবার জাগাই কি হবে। যত পাকিস্তানের সাথে কথা হচ্ছিল তার ততই ওই প্রত্যেকটা সবাই উনি বলতেছিলেন সার্ক জাগাইতে হবে, ফরগেটিং যে সার্ক বন্ধ হয়েছিল ইন্ডিয়া কেন বন্ধ করেছিল, কারণটা কি। এইবার এইটাই পরামর্শ এইবার আসেন, পাকিস্তানের যে উৎসাহটা এমন জায়গায় চলে গেছে এখন যে এখন ইউনূস সাহেব অনেকটা মত বদলাইছে, কিন্তু নতুন কিছু ফেনোমেনা তৈরি হয়েছে যেইটা আবার আমাদের এখানে সাধারণ মানুষের ভিতরে আসে নাই। জেনারেলি বললে পাকিস্তান এরকম করতে চাচ্ছে, যেমন পাকিস্তান পেঁয়াজ নিয়ে ডাট মারতেছে, আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ এনে মুখে মেরে দিছি, এখন এই যে 5 টাকা কেজি পেঁয়াজ বেচতে হয়েছে বর্ডার এলাকায়, এই 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। শুধু তাই না, কলকাতার পেঁয়াজ আলারা পেঁয়াজের একটা জানাজা দিয়ে বানাইছে, লাশের জানাজা, মানে খাট মৃত লাশ হিসেবে খাটে দিয়ে যায়, তো এটা পেঁয়াজ দিয়ে বানাইছে, দিয়ে পেঁয়াজের দিবে, পেঁয়াজ পুরাইব, মানে সৎকার হইব আর কি, মারা গেছে পেঁয়াজ। এই ধরনের ঠাট্টা বানায় তারা নিয়ে গিয়ে পেঁয়াজ রেপ করেছে, মানে হিন্দুদের জানেন তো আপনারা যে লাশ পোড়ায়, তো পেঁয়াজের লাশ পুড়ে দিচ্ছে, এরকম ঠাট্টাও তারা হচ্ছে। এখন অবস্থাটা এরকম। ওকে, তাহলে আমি আসলে বলতে চাই কি, নতুন ঘটনাটাই বা কি হয়েছে আসলে। প্রথম কথা আমি বলে দিই, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক জোট, ইভেন নো প্রবলেম, সেটাকে সার্ক নাম দিয়ে করেন, নয়া সার্ক নাম দিয়ে কি নাম দিবেন এটা ইম্পর্টেন্ট না, বাণিজ্যিক জোট যদি বাড়াতে নো প্রবলেম। কিন্তু এটার ভিতরে আবার ওদের উস্কানি আছে, পাকিস্তানিরা খুব উৎসাহ, এটাকে আরো বড় কিছু একটা করে ইন্ডিয়া বিরোধী বড় কিছু একটা মানে সব ওদের স্ট্র্যাটেজিক জোটের দিকে যাবে। আমার সতর্কতা আপনাদেরকে সেদিকে নিয়ে, আমার দর্শক শ্রোতারা এই দিকটা একটু মনোযোগ দিবেন আলাদা করে। বাণিজ্যিক জোট নো প্রবলেম, পরিষ্কার করে বলতেছি, কিন্তু কোন স্ট্র্যাটেজিক জোট প্রবলেমেটিক পাকিস্তানের সাথে। কেন না, পাকিস্তানের সাথে কেন জোট করবেন না? আপনি কি তলায় তলায় ইন্ডিয়ার লাগে খাতির করে? অনেকের মনে প্রশ্ন আসবে, প্রশ্ন আঁকেন, আগে উত্তরটাই শুনে না, তাহলে বুঝবেন পাকিস্তান আর আগের পাকিস্তান নাই। আবার হোয়াট ইজ এক্সট্রা? এক্সট্রা হলো এখনকার পাকিস্তান মানে ওদের আর্মি চিফ মুনিরের পাকিস্তান। আপনারা কেউ কেউ ফলো করেছেন, এটা মুনিরের শাসন শুরু হয়েছে বলে পত্রিকা রিপোর্ট হয়েছে। পাকিস্তানের ইমরান খানকে জেলখানায় মেরে ফেলা হয়েছে বলে কিছুদিন আগে প্রচন্ড হইচই উঠেছে, কারণ তার আত্মীয় স্বজনদেরকে জেলখানায় দেখতে দেওয়া হচ্ছিল। তাহলে এই যে মুনির মডেল বলে আওয়াজটা উঠেছিল, এটা কেন? এটা আমার দুই পরতে মানে 2টা স্তরে বেশি আলাপ করতে। প্রথম সমস্যা হলো মুনিরকে ডেকে নিয়েছেন আসলে ট্রাম্প, একদম ডাইরেক্ট আর্মি চিফকে ডেকে নিয়ে যাচ্ছে ট্রাম্প, প্রটোকলে মিলে না। আপনি সাথে করে অন্তত প্রধানমন্ত্রীকে নিয়ে যান, যে ঠিক আছে
তার সাথে আলাপ না, ট্রাম্পে নিজে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে। মানে মুনির আমেরিকা গিয়ে পেন্টাগনের সাথে আলাপ করে আসলো, জাস্ট সৌজন্য সাক্ষাৎ হিসেবে ট্রাম্পের সাথে একটা দেখা করছে। এটুকু এক জিনিস, এটা হলো নর্মাল প্রোটোকলের ভিতরে পড়ে। কিন্তু উনি যখন ট্রাম্পের দাওয়াতে আর্মি চিফ যাচ্ছে, এটা একটু টু মাচ হয়ে গেছে। কিন্তু এভাবে গেছে, কেন গেছে? ট্রাম্পের প্রথম ইন্টারেস্ট ছিল যে আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থামাই দিচ্ছি, তুমি এটা বেশি করে বলো, যাতে আমি একটা নোবেল প্রাইজ পাই। না, দেখে মনে হচ্ছিল পরে ট্রাম্পের পাগলামি যাতে কিছু একটা না। এটা হলো বাইরের দিকটা। ভিতরের দিকটা কি? ভিতরের দিকটা হলো যে ট্রাম্প মানে যেহেতু পাকিস্তানের অর্থনীতি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন চায়না, শুধু তাই না, চায়নার ইনভেস্টমেন্ট বোধহয় ওখানে মানে কমিটমেন্ট হিসেবে ধরলে $50 বিলিয়ন উপরে কমিটমেন্ট, যার অলরেডি সম্ভবত 30 বিলিয়ন অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে। আর এই যে যখন ইমরান খান প্রথম ক্ষমতা আসে, তখন ট্রাম্পের প্রথম আমল ছিল ওটা। যতগুলো হুমকি দিয়েছে তারে সব হুমকি মোকাবেলা করছে চীনের টাকা পয়সা দিয়ে। ইভেন ট্রাম্প একের পররাষ্ট্রমন্ত্রী যখন হুমকি দিতে চাই, তোমরা আমাদের টাকা নিয়ে চীনের কিস্তি পরিশোধ করতেছ। তো দেখা গেল চীনের কিস্তি 23 সালের আগে পরিশোধ করার কোনো ডিউ ডেটই হয় নাই, প্রথম কিস্তিটাই 23 সালে। ফলে এইটা যখন বলে দিল, তখন তো পররাষ্ট্রমন্ত্রী মানে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ক্যাবলা হয়ে গেছিল আর কি। এনিওয়ে, তখন থেকে তারা এটা নিয়ে বাদাবাদি তার চলছিল। এবার এসে সে আরো ইয়ে করেছে, স্ট্রাগল মানে জোর সরে চেপে ধরেছে যে তোমাকে পাল্টা সুবিধা দিব, তুমি চীনের হাত ঢিলা দেবে। আর পাকিস্তানের জেনারেল মনে করেছে অন্য একটা ধান্দা, যে আমি এইটার সুযোগে যেহেতু ইন্ডিয়ার উপরে সম্প্রতি তাদের বিমান ধ্বংস করছি আমি, ফলে আমি এবার ট্রাম্পকেও বগল দাবা যদি করতে পারি, তাহলে এখনকার সময় ট্রাম্প হলো অ্যান্টি মোদি, তাহলে ওকে ব্যবহার করতে পারবো। এই সুবিধাটা পাওয়ার লোভ দেখিয়ে সে যথেষ্ট খাতির করতে গেছে ট্রাম্পের সাথে। এখন এইভাবে ট্রাম্পের সাথে খাতির করতে যাওয়াটার একটা যে অন্য নেগেটিভ মানে আছে, তাহলে কি চায়নাদের হাত ছেড়ে দিচ্ছে, ঢিলা করতেছে? ট্রাম্পের উদ্দেশ্য তো এটাই যে আমি তোমাকে এগুলো দেবো। আসলে ট্রাম্প যুদ্ধ বিমান বেচতে চেয়েছে, মনি রাজি হয়ে গেছে। এটা তো চায়নার সাথে পাকিস্তানের যে সম্পর্ক, সেখানে তো ওটা গান শুরু করে দিল। অ্যাকচুয়ালি এগুলোর পিছনে কি আছে ট্রাম্পের? শুধু চীনের কাছ থেকে ছুটে আনতে পারতো কি না, আরো লম্বা প্ল্যান আছে ট্রাম্পের লম্বা প্ল্যানের দিকটা হলো যে একটা তো গেল যে চাইনিজদের ডিপেন্ডেন্স যতটা কমানো যায়, পুরো বলা যাওয়া যায়, প্লাস অ্যাকচুয়াল প্ল্যান আছে, সেটা এটা বলতে একটু সময় লাগবে, আমার একটু ধৈর্য ধরে শুনবেন। বলা হয় পাকিস্তানের রাজনীতি কন্ট্রোল করে তাদের সেনাবাহিনী, আর সেনাবাহিনীর পিছনে আছে আমেরিকাদের সমর্থনের কারণে এটা হয়েছে। এমনিতেই কোল্ড ওয়ারের সময় অর্থাৎ 91 পর্যন্ত এটা দুনিয়ার নিয়ম ছিল যে আমেরিকানরা সব জায়গায় হেরে যেত আমাদের মতন দেশগুলোতে। মানে আমাদের মতন দেশগুলোতে আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল, এটার কারণে আমেরিকানদের নীতির কারণে তারা অলওয়েজ সোভিয়েত ইউনিয়নের কাছে হেরে যেত। হেরে যাওয়ার পরে ওখানে মার্শাল দিয়ে দেশ শাসন করতো। এইটাই যখন 91-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন ক্লিন্টন ছিল ক্ষমতায় 92 সাল থেকে। ক্লিন্টন একটা নতুন পলিসি তৈরি করে যে আমি এই পার্মানেন্টলি আর্মি দিয়ে চালানোর ব্যাপারটা আমরা অন্তত প্রত্যাহার করব, আমরা ডাইরেক্টলি আর আর্মি দিয়ে পাকিস্তান চালাবো না। আমেরিকান রাজনৈতিক তৎপরতা, সংসদ, এগুলোকে ফাংশনাল করবো আমরা। কিন্তু এইটা করতে পারা যায় না নানান কারণে। এর পিছনে একটা বড় কারণ ইন্ডিয়া আবার, আর এই নওয়াজ শরীফের ধান্দাবাজ ব্যবসায়ী বেক্কু, শুধু ব্যবসায়ী সমস্যা না, বেক্কু, ও গিয়ে পড়ছে ইন্ডিয়ানদের পাল্লায়। ইন্ডিয়ানরাকে বুঝাচ্ছে তোমার আর্মিকে একটা ভালো মতন কোপাও, কোনটা সাগর, এই সুযোগে এই ক্লিন্টনের কাঁধে চড়ে ও সেই কাজ করতে গেছে। করতে যাওয়ার পরে আমাদের মোশাররফের ক্ষমতাটা 1999 সালে উঠে পারে, ফলে এটাও ঠিক মতন কাজ করতে পারে নাই। কিন্তু আমেরিকানরা পরে কম্প্রোমাইজ করে মোশাররফের সাথে, যখন 9/11 ঘটে যায়। গল্প ছোট করে বলতে যাচ্ছে, কিন্তু তারপর থেকে আর্মির উপর ডিপেন্ডেন্সি ছাড়া আমেরিকানরা কাজ করতে পারে না। এটা সবসময় সত্য ছিল, খালি মাঝের সময়টা
যখন ইমরান খান ক্ষমতায় ছিল। বাট ইমরান খানকেও যেহেতু আর্মি সমর্থন করছিল, ফলে ইমরান খান ক্ষমতা আসতে পারছিল। ফলে আর্মির যে ইন্টারভেনশনের যে সুযোগটা, এইটা তৈরি সবসময় হয়েছিল। এমনকি আমেরিকানদের হাত থেকে একটু ছুটে ছুটে যাওয়া হওয়ার সময় হলেও এই জিনিসটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে মুনির এবং ট্রাম্পের সহযোগিতা। এর হচ্ছে মূল কাণ্ড। এই জন্যই মুনির মডেল বলে আলাপটা উঠতেছে। তাহলে এমন একটা পাকিস্তান, এখনকার পাকিস্তান, স্ট্র্যাটেজিক দিক থেকে দেখলে আমরা ট্রাম্পের দায় দায়িত্ব নিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে মেন পয়েন্ট আমার। এই জন্য বলছি, যদি এই পাকিস্তান যদি আমাদের সাথে বিজনেস রিলেশন থাকতে ওকে, কিন্তু যদি স্ট্র্যাটেজিক সম্পর্ক করতে চায়, নো। নেপথ্যে একটা কারণ বলে রাখি, এটা নেপথ্যের গল্প নেপথ্যের থাকবে, কোথাও রিপোর্ট হয় নাই। আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি, অলরেডি চীনরা এই নিয়ে মোচড়ামুচড়ি আপত্তি পাকিস্তানের কাছে জানিয়েছে। এবং এখনকার চায়নার গুড বুকে অন্তত মুনির নাই। আমি আবার বলতেছি, সেনাপ্রধান চায়নার গুড বুকে নাই। শাহবাজ শরীফ সরকারটা থাকতে পারে, মুনির বেরিয়ে গেছে এখান থেকে, সেই অবস্থায় নাই। কিন্তু মুনির আছে, মুনির দ্বন্দ্বে যে আমি যদি হোল পাকিস্তানের রাজনীতির আবার আমেরিকান সমর্থনে ফেরত পাই, এটা আমার জন্য বিশাল। এই জন্য মুনির মডেল। তো এই অবস্থায় আমাদের উচিত, বাংলাদেশের উচিত হবে একটু দূরে থাকা। এটা মুনির মতন ঠিক করুক, কাছে কতটা যাবে, চীনের কাছে কতটা যাবে, এই ভারসাম্য কি করে রক্ষা করবে, এটা পাকিস্তান ঠিক করুক। এটার ভিতরে আমাদের জানানোর কিছু নাই। আমরা কেমন বলতে যাচ্ছি, বাণিজ্যিক সম্পর্ক আমরা রাখবো, বাণিজ্যিক জোটও যদি হয় নো প্রবলেম, কিন্তু বাণিজ্যিক জোট হতে হবে, কোনো স্ট্র্যাটেজিক জোট না। আর একটা কথা বলে রেখে দিই, খুব ইম্পর্টেন্ট কথা। সবাই কিন্তু এই খবরটা বানাইছে যে কারণে, সেটা হলো আল জাজিরার হেডলাইনের ভিতরে একটা গন্ডগোল আছে। ভারতকে বাদ দিয়ে কি করা যাবে না করা যাবে না, এই ভারতকে বাদ দিয়ে এইটাকে সবাই ফোকাস করতেছে। পাকিস্তানও যে আমেরিকার দিকে চলে যেতে যাচ্ছে এই মুনির মডেল দিয়া, ওটাকে সবাই, ওটা যে মেইন প্রবলেম আমাদের কনসিডারেশনের, আমরা কি বিবেচনা করে এই সম্পর্কে সিদ্ধান্ত নিব। ভারত ছাড়তে পারছে এই বলে খুশিতে, নাকি পাকিস্তান এটা মুনির মডেলের দিকে চলে যাচ্ছে, ট্রাম্পের সাথে ওখানে তার খাতির হচ্ছে, ওটার ব্যাপারে আমাদের পজিশন নিতে হবে। এটা বেশি ইম্পর্টেন্ট না ভারতের বিরুদ্ধে হতে পারছে, এটা বেশি ইম্পর্টেন্ট। ভারতের বিরুদ্ধে অলরেডি হয়ে গেছি। আমরা পেঁয়াজ কেনা দেখাই দিচ্ছি না যে ইন্ডিয়া কি করে গালে থাপ্পড় মেরে দিতে হয়। সো এই দিকটা যেন আমাদের খেয়াল থাকে। সো আল জাজিরার খবরটার মধ্যে ওই যে ভারতকে বাদ দিয়ে বলার কারণে জিনিসটা অন্যদিকে চলে গেছে, আমরা যেন অন্যদিকে না যাই, এটাই বলার আমার উদ্দেশ্য। আর সবার শেষে কথাটা, সব সাবধানের কথাটা বলে দিই, এই মেসেজটা কতটা ইউনূস সাহেবের কাছে আসছে যে নিজেকে মনে করে আমি তো এলাম আমেরিকানদের তাও, আমেরিকার স্বার্থ দেখাটাই তো আমার কাজ, স্বার্থ তো খুলছিলাম আরো বেশি করে। ওদের কাছে এই মেসেজটা কতটা আসছে আমি শিওর না। এখন ওরা যদি এইটাতে যাই না আরো বেশি করে এখন ঝাঁপাই পড়ে পাকিস্তানের সাথেই সম্পর্ক করতে হবে, স্ট্র্যাটেজিক সম্পর্ক করতে হবে, তাহলে বুঝতেছেন কোন জামালায় পড়বো আমরা। তাহলে সম্ভবত এর ছাপ পড়বে আমাদের সাথে চীনের সম্পর্কে। সো বি অ্যাওয়ার, সাবধান থাকে, বাণিজ্যিক সম্পর্ক পর্যন্ত রাখেন। এরপরে পাকিস্তান কি করবে, এটা পাকিস্তানকে এটা সেটেল হতে দেন, একটা জায়গায় গিয়ে থামুক, তারপরে অন্য জিনিসগুলো ভেবে দেখবো আমরা। তো কনক্লুশন টেনে দিই আমি, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ওকে, নো প্রবলেম, বাণিজ্যিক জোট হবে, তাতেও কোনো সমস্যা নাই। বায়োলেটারাল বাণিজ্যিক সম্পর্কে খুবই আগ্রহী আমরা। অন্য আর যা সম্পর্ক হয়, পাকিস্তানের বিনিয়োগ, পাকিস্তানে আমাদের জিনিস কিনা, আমরা পাকিস্তানের জিনিস কিনা, তারা আমাদেরটা কেনা, ওরা বিনিয়োগ করতে আসলে বা আমাদেরকে বিনিয়োগ করতে দিলে ওকে। কিন্তু স্ট্র্যাটেজি সম্পর্কে যাওয়ার বেলা একটু পজ দিতে হবে, একটু থমকে দাঁড়াতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আমার কথা, সার কথা। থ্যাংক ইউ।